প্রার্থিতা ফিরে পেতে প্রথম দিনেই ইসিতে ৪২ জনের আপিল, সবার সহযোগিতায় সুষ্ঠু ভোট আয়োজনের আশা সিইসির। প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবে তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারব। তারেক রহমানের সাথে বামপন্থী নেতাদের সাক্ষাৎ, দেশ গড়তে একসাথে কাজ করার আহ্বান। ক্ষমতায় গেলে সরকারি কাজে ব্যবসায়ী সংগঠনগুলোকে সম্পৃক্ত করার পরিকল্পনা বিএনপির। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী তিনি। মোস্তাফিজ ইস্যুর জেরে বাংলাদেশে বন্ধ আইপিএল এর সম্প্রচার, ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর ব্যাপারে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছে আমি রাবিয়া স্মৃতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রার্থিতা ফিরে পেতে আপিলের প্রথম দিনে নির্বাচন কমিশনে আবেদন করেছেন মনোনয়ন বাতিল হওয়া ৪২ জন। অঞ্চলভিত্তিক 10টি বুথে আপিল গ্রহণ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর হবে শুনানি। আপিলকারীদের দাবি, নানা তুচ্ছ কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সকালে বুথ পরিদর্শনে গিয়ে সিইসি বলেছেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান। আর ইসি সচিব জানিয়েছেন, প্রতিটি আপিলই গুরুত্বের সাথে নেবে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে সারা দেশে ২৫০০-এর বেশি প্রার্থীর মধ্যে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। অবৈধ বলে গণ্য হওয়া প্রার্থীরা আপিল করছেন ইসিতে। আপিল করতে আসা প্রার্থীদের কেউ কেউ ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন, কেউ কেউ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। একই কারণে যদি একজনের মনোনয়ন বাতিল করে ডাইরেক্ট আর একজনকে সময় দিয়ে সংশোধনের সময় দেয়, তাহলে তো এটা বৈষম্য হলো। আমরা মাঠে কাজ করতে পারি না এবং আমাদেরকে গেলেই ওনার লোকজন দিয়ে আমাদের উপর মপ করার চেষ্টা করে। জীবনের নিরাপত্তা নেই, আমাদের পরিবার সবাইকে হুমকি দেয়। প্রার্থীরা যদি মানুষের কাছে স্বাক্ষর নিতে না পারি, তাহলে আমি কিভাবে জমা দিব? সো আমি মনে করি যে আইনটা করা হয়েছে জনগণের যে ইচ্ছাটা সেটার সাথে সাংঘর্ষিক। আমি যেহেতু জমা দিতে পারিনি, তাই এদের পুনরায় কোর্ট থেকে রায় আসতে হবে। ইসিতে আপিলের বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবাই সহযোগিতা করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ দিতে পারবো। চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ। ইসি সচিব জানিয়েছেন, সংক্ষুব্ধ যে কেউই আপিল করতে পারেন, সেটা যাচাই বাছাই করে পুনরায় সিদ্ধান্ত দেওয়া হবে। রেস্ট্রিক্ট করছি না যে এর বাইরে আমরা আপিল নেব না। আপিল করতে পারেন, সংক্ষুব্ধ ব্যক্তি যে কোনো বিষয়ে আপিল করতে পারেন। আমরা কাগজটা নেব, পরীক্ষান্তে সিদ্ধান্ত দেওয়া হবে। ডিসি অফিসে হেনস্থার শিকার মানিকগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতাও আপিল করেছেন। কোনো পক্ষের সঙ্গে তারা ভালো আতাত আছে, আমার সঙ্গে তারা আমি যা বলি তা না বলি, তাদেরকে কীভাবে সেভ করা যাবে সেই তারা নির্বাচনে যখন এটা ঘোষণা করে তখন ওইটা আমি লক্ষ্য করেছি। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, বুঝতে পেরেছি। টাকার মোহতে অনেক কিছু হয়ে গেছে সেখানে। ভোটারের এলাকার জটিলতায় মনোনয়নপত্র বৈধ হয়নি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার। তিনিও আপিলের ইতিবাচক ফলাফলের আশা করছেন। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ, এত অল্প সময়ে ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। প্রথম দিন সারা দেশ থেকে মোট ৪২টি আপিল আবেদন জমা পড়েছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভোট বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলার সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১৯তম বৈঠক শেষে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, ফ্যাসিস্টের এজেন্টরা বিভিন্ন দলে অনুপ্রবেশ করে নাশকতা করতে পারে। এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোটের বাকি আর মাত্র মাসখানেক। শেষ হয়েছে মনোনয়ন যাচাই বাছাই, দল এবং প্রার্থীরাও নেমেছেন ভোটের মাঠে। এমন অবস্থায় সবার প্রশ্ন, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে তো?
এই পরিস্থিতিতে সচিবালয়ে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 19তম বৈঠক। পরে গণমাধ্যমের মুখোমুখি হন উপদেষ্টা। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি। উপদেষ্টা জানান, যথাসময়ে হবে ভোট, বানচালের চেষ্টা হলে কঠোর হস্তে দমন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওসমান হাদী হত্যার বিচার নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র সচিব জানান, হাদী হত্যা মামলার চার্জশিট প্রস্তুত, জমা দেয়া হবে 7 জানুয়ারির মধ্যে। এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। হাদী হত্যা মামলার চার্জশিট 7 তারিখের ভিতরে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। এর চূড়ান্ত প্রস্তুত হয়ে গেছে। উপদেষ্টা জানান, নির্বাচন সামনে রেখে শুরু হওয়া অপারেশন ডেভিল হ্যান্ড 2 অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 14,569 জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সিপিবি, বাসদ সহ বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। অভ্যুত্থানের পর দেশকে এগিয়ে নিতে তৈরি হওয়ার সুযোগ কাজে লাগাতে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকিও আজ তারেক রহমানের সাথে দেখা করেছেন। আলাদাভাবে সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারাও। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও সাক্ষাৎ করতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার আসেন সিপিবি, বাসদ সহ বামপন্থী জোটের নেতারা। বেশ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম আর দেশপ্রেমের কথা তুলে ধরেন বাম জোটের নেতারা। তারেক রহমান বামপন্থী নেতাদের দেশ এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানান। বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য থাকবে, কিন্তু সবসময় আমাদের যাতে একটা পলিটিক্যাল কালচার, রাজনৈতিক যে একটা সহনশীলতা, ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে, সেটা একটা গণতন্ত্রের জন্য সেটি একটা সৌন্দর্য। গণতন্ত্রের জন্য দুটো বিষয় লাগে, একটা হলো যে রাজনৈতিক সহনশীলতা, আর একটা হলো যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন, জনপ্রতিনিধি নির্বাচন। এই দুইটারই গত 54 বছরে বাংলাদেশে ঘাটতি ছিল, সেটা হয় নাই। সেইটা এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি। পরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বিএনপি সমর্থন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে এবার নির্বাচন করছেন। বাংলাদেশেরকে যারা অস্বীকার করবে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে জনগণ কর্তৃক গৃহীত হবে না বলে আমরা মনে করি। ফলে বাংলাদেশকে যারা স্বীকার করেন, বাংলাদেশের সংগ্রামকে যারা স্বীকার করেন, তার ইতিহাসকে যারা স্বীকার করেন, তার ইতিহাসের মধ্যে জনগণের সংগ্রামের যে ধারাবাহিকতাকে যারা ধারণ করেন, বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবে। এবং জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তারা সেই ধারণ করার জায়গাগুলো, তাদের যে অঙ্গীকার, সেটা পুনর্ব্যক্ত করেছেন। এছাড়াও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়ত নেতা জুনায়েদ আল হাবিব। এ সময় খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনার পাশাপাশি নির্বাচনের কৌশল নিয়ে তারা আলোচনা করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে শক্তিশালী করা হবে বাণিজ্যিক সংগঠনগুলোকে। যোগ্যতার ভিত্তিতে দেয়া হবে তাদের সরকারের বিভিন্ন বাণিজ্যিক কাজের দায়িত্ব। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ব্যবসায়ী সংগঠনগুলো আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে দেশ বিরোধী চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় ব্যবসায়ী সংগঠনগুলো নির্বাচিত সরকারের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন। 90-এর দশকে দেশে গণতন্ত্র ফিরে আসার পর জোরে সোরে অর্থনীতি গোছানোর কাজে হাত দিয়েছিল খালেদা জিয়া সরকার। সাবেক সেই প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর একটি অভিজাত হোটেলে দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ। অংশ নেয় এফবিসিসিআই, ডিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ সহ 17টি শীর্ষ ব্যবসায়ী সংগঠন।
ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, খালেদা জিয়ার উদ্যোগেই মুক্তবাজার অর্থনীতিতে প্রবেশ করেছিল দেশ। ব্যক্তি মালিকানাধীন বিদেশি বিনিয়োগের পাশাপাশি সামাজিক সুরক্ষা নিশ্চিতেও কাজ করে তার সরকার। এ সময় নির্বাচিত সরকারের সাথে মিলে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার করে ব্যবসায়ী সংগঠনগুলো। ওনার এই দূরদর্শী ব্যবসা বান্ধব একটা প্রাইভেট সেক্টর ড্রিভেন ইকোনমিতে আমরা সবাই ওনার সাথে সাথ দিব এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ঔষধ শিল্পের আজ যা কিছু উন্নতি দেখেন তার জন্য আমরা সম্পূর্ণভাবে ওনার কাছে ঋণী। মাহফিলে ছিলেন বিএনপির শীর্ষ নেতারা। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, গণতন্ত্র না থাকলে একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দেয়। ক্ষমতায় গেলে ব্যবসায়িক সংগঠনগুলোকে সরকারি কাজে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। আগামী দিনে আপনারা দোয়া করেন, আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, অনেকগুলো সরকারি কর্মকাণ্ড যেগুলো আপনারা করতে পারবেন সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। দেশের বিরুদ্ধে চক্রান্ত চলমান উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ৭১, ৯০ আর ২৪-এর মতো এক হয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে পারলেই খালেদা জিয়াকে যোগ্য সম্মান দেয়া হবে। ১৯৭১ সালে যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, ১৯৯০ সালে যার জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য, ১৯২৪-এ 2024-এ যাদের জন্য আমার ছেলেরা রক্ত দিয়েছে, আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া নানা নিপীড়নের শিকার হলেও প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তাই ৫ আগস্টের পর সবার প্রতি শান্তি আর সম্প্রীতি ধরে রাখার বার্তা দিয়েছিলেন তিনি। এ কারণেই একটি দল থেকে গোটা দেশের নেত্রী হয়ে উঠেছিলেন খালেদা জিয়া। লাঞ্ছিতের আহ্বানে যেন মাটি জন্ম দিল এক শস্যগন্ধি মাটিরই কন্যাকে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। দেশ কিভাবে চলবে তা ঠিক করতেই গণভোট। যারাই ক্ষমতায় যাবেন তাদের সীমা বেঁধে দেবেন নাগরিকেরা। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আগামী ৫০ বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট তৈরি হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। দুপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলেম ওলামা এবং ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেছেন তিনি। ৫৪ বছর ধরে আদালত কার্যকারিতা হারিয়েছে। ঠিক এই কারণেই গণভোটের প্রয়োজন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন আলী রিয়াজ। আরও বলেছেন, প্রধানমন্ত্রী চাইলেই তার ইচ্ছামতো নির্বাচন কমিশন গঠন করবে, এমনটা যাতে না হয় সেজন্যই এই গণভোট। কর্মশালায় গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইসলামিক ফাউন্ডেশন এবং আলেম ওলামাদের ভূমিকা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার। জমিদারিতে তো মানুষকে গুম করা হতো না, আমি ইতিহাসে পাইনি, কিন্তু এমন এক রাষ্ট্র আমরা পেয়েছিলাম যেখানে মানুষকে কে কখন গুম হয়ে যাবে আর ফিরে আসবে কি আসবে না এমন এক বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতি এখানে তৈরি করা হয়েছে। সকলে মিলে ঠিক করি দেশটা কিভাবে চলবে, কে চালাবে সেটা, ওইটার জন্য জাতীয় সংসদ। আমরা ৫ বছরের জন্য কাউকে ঠিক করে দেব, কিছু স্বাভাবিক থাকলে ৫ বছর পরে আবার নির্বাচন হবে সংসদে, কিন্তু প্রতি ৫ বছরে গণভোট হবে না, গণভোটের কোনো প্রার্থী নাই। জামিনের পর তাহরিমা জান্নাত সুরভি এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ। রাতে টঙ্গীতে সুরভির বাসায় যান দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। এ সময় সুরভি এবং তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন তারা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের নাগরিক হিসাবে সুরভির যেই আইনি সুযোগ পাওয়ার কথা ছিল তা সে পায়নি এবং তার সাথে কোনো ন্যায় বিচারও করা হয়নি। তিনি আরও বলেছেন, নির্বাচনের আগে একটি পক্ষ এনসিপির বিপক্ষে কাজ করে যাচ্ছে। দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি এবং নাগরিক সুবিধা সুযোগ পাওয়ার কথা ছিল, তার যে অধিকার ছিল সেটা কিন্তু তিনি পাননি এবং স্পষ্টতই তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন এক যুব দল কর্মী। রাত 8:30টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে। নিহতের নাম জানে আলম। তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে রাতে হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত জানে আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর খুব দ্রুত পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন জানে আলম।
একটা টিম ওদেরকে মেনটেন্যান্স করতেছে, মানে আপনার একটা পরিবেশ ধুমোজাল সৃষ্টি করতেছে। ওরাই মূলত টার্গেট করে গ্যাস লোকজনকে নিশ্চিহ্ন করার জন্য একটা টার্গেট মিশন নিচ্ছে আর কি। আমাদের একটা প্রতিপক্ষ গ্রুপ, এরা কি করছে, এদেরকে এখন প্যাট্রোনাইজ করতেছে। সব এগুলা ফন্দ করিমের দোষর ছিল এরা, এখন আইসা বিএনপির নামদারি একের পর এক খুন করতেছে। এদিকে গুমের মতো অপরাধ সংগঠনের দায়ে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। কমিশনের প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত গুমের ঘটনার 25% করেছে র্যাব। সোমবার বিকেলে কমিশন কার্যালয়ে গণমাধ্যমের সামনে গুম সংক্রান্ত প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেছে কমিশন। গুম হওয়ার পর আর ফিরে আসেননি প্রায় 251 জন। উগ্রপন্থা দমন সহ গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা হয়েছিল পুলিশের স্বতন্ত্র ইউনিট এলিট ফোর্স র্যাব, কিন্তু নানা কারণে বিতর্কিত হয়ে পড়ে বাহিনীটি। গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গেল 15 বছরে কখনো এককভাবে কখনো বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে গুমের মতো অপরাধে জড়িত র্যাব। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কমিশনের প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে 25% র্যাব এবং 23% গুমের সঙ্গে জড়িত পুলিশ। অভিযোগ পাওয়ার পর সামরিক গোয়েন্দা সংস্থা র্যাব, এনএসআই সহ বিভিন্ন বাহিনীর স্বীকৃত ও গোপন আটক কেন্দ্র পরিদর্শন করে কমিশন। প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য, অর্থাৎ ভিকটিম পরিবারের ডিএনএ স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাদের দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কিনা, অর্থাৎ একটা ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার। প্রতিবেদনে উঠে এসেছে 1569টি অভিযোগ সক্রিয় বিবেচনায় নেয় কমিশন। এর মধ্যে 251 জন নিখোঁজ এবং 36 জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। গুমের পর এখনও নিখোঁজ আছে বিএনপির 68% ও জামাত শিবিরের 22% নেতাকর্মী, আর জীবিত ফেরাদের মধ্যে আছে বিএনপির 22% এবং জামাত শিবিরের 75% নেতাকর্মী। এটা পুলিশের দায়িত্ব খুঁজে বের করা। তারপরেও যেহেতু এটা আমরা তদন্ত করছি, অনুসন্ধান যেহেতু ইনকোয়ারি আমরা করেছি, আমরা চেষ্টা করেছি টু ফাইন্ড আউট দ্য হোয়ারঅ্যাবাউটস অফ দ্য ভিকটিমস, ইভেন টু ফাইন্ড আউট দ্য রিমেইনস অফ দ্য ভিকটিমস, দেহাবশেষ পাওয়া যায় কিনা, কিন্তু আমরা পাইনি। এখন এটা আইসিটি ইনভেস্টিগেটিং টিম ওরা ইনভেস্টিগেট করলে সেগুলো হয়তো পাওয়া যেতে পারে বা ক্লোজার আমরা জানতে পারি। প্রতিবেদনে র্যাব বিলুপ্তকরণ, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার কাজ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার, সন্ত্রাস বিরোধী আইন 2009 বাতিল বা সংশোধন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে কঠোর জবাবদিহিতায় আনা, আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তর সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। আলটিমেটলি তো রিফর্মস লাগবে। আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে প্রত্যেকটা রিফর্মস লাগবে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কি করে, আপনার ইন্টারনাল পলিটিক্সে তারা মানে নাক গলায়। কেন নাক গলায়? ওইটা পার্ট ইন পাওয়ার চায় বলে, এবং ওদের তো মিসইউজ করা হয়েছে। সবাই করছে কম বেশি, কিন্তু ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট বেশি করেছে। আগামীতে গুমের মতো অপরাধ যাতে সংঘটিত না হয় সেজন্য পদক্ষেপ নেয়ার সুপারিশও আছে কমিশনের প্রতিবেদনে। এসব ঘটনা সংঘটিত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 2 জনের, আহত হয়েছেন 2 জন। সোমবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা এলাকাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে যে মহাসড়কের নির্মাণ কাজে ব্যবহৃত একটি পাথর এবং বালুবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় কাপড় বোঝায় আরও একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ট্রাক চালক এবং ভেতরে থাকা এক কাপড় ব্যবসায়ী। আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশে আইপিএলের খেলা এবং অনুষ্ঠানের সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মোস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দেয়ায় দেশের জনগণ ব্যথিত, মর্মাহত এবং ক্ষুব্ধ হয়েছে। ঠিক সে কারণেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ থাকবে। রাজনৈতিক ইস্যুতে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে। এর জেরে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ তা অনুমেয়ই ছিল। বিসিসিআইকে কড়া জবাব দিতেই এবার বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় আইপিএল থেকে দেশের তারকা ক্রিকেটারকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে, যেখানে বিসিসিআই এর নেই কোনো যৌক্তিক কারণও। সেই সাথে তাদের এমন সিদ্ধান্তে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে দেশের জনগণকে। এমন অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ঘটনার সূত্রপাত গত শনিবারে। রাজনৈতিক চাপে রেকর্ড মূল্যে কেনা মুস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দেবার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড দেয় কলকাতা নাইট রাইডার্সকে। বিসিসিআই এর আদেশ মানতে বাধ্য হয় কেকেআর। এই ঘটনায় সাধারণ টাইগার ভক্তদের মতোই ক্ষুব্ধ হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও। সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর কথা। সেই সাথে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার জন্য। যেই কথা সেই কাজ। রোববার ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের খেলা অন্য ভেন্যুতে আয়োজন করার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। আর সোমবার আইপিএল এর খেলা দেশের মাটিতে সম্প্রচারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।